নানান রকম কাজের ঝামেলা আছে, অনেক কিছু করতেছি, করার ট্রাই করতেছি। তো এইসব কারণে হচ্ছে এইসব খবরাখবর গভীরভাবে ফলো করা, এগুলা নিয়ে কথা বলা, ভিডিও করা, এডিট করার সময় নাই এবং মুড নাই, কোনোটাই নাই। তো এই জন্য বন্ধ রাখছি। তো দুই একটা বিষয় নিয়ে একটু কথা বললাম ফোনের ক্যামেরাটা অন করে, তাতে করে আবার রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। এখন ভাই তোহা আদনানকে নিয়ে কিছু বলেন ভাই, ওইটা নিয়ে শয়তান দিই। ওকে, তাহলে তোহা আদনানকে নিয়ে তাহলে দুটো কথা বলি, রাইট? সেটা বলার আগে হচ্ছে ওই যে রিপুন মিয়া গতকালকে যে আমরা আলোচনাটা করলাম, সেখানে একটু আপডেট আছে, সেই আপডেটটা একটু টাচ করে তারপর নেক্সট আলোচনায় যাই। আমি ইন্টারভিউ দেখলাম রিপুন মিয়ার, এবং রিপুন মিয়ার মার, ওর ওয়াইফের, ওর বাবার, বেসিক্যালি সবার হচ্ছে মিডিয়া গিয়ে গিয়ে আবার ইন্টারভিউ নিছে। তো এখন এরা সবাই তো অবশ্য স্বীকার করতেছে যে না, আমার ছেলেদের সাথে কোনো সম্পর্ক, মানে দুঃসম্পর্ক নাই, সুসম্পর্ক, আমাদের খুবই ভালো ছেলে, কান্নাকাটি করে একসাথে মিলেমিশে থাকা। এটা কি মিন করে, যদিও এটা আলোচনার টপিক আমাদের না, এটা সেকেন্ডারি, তারপরও একটু টাচ করি, হ্যাঁ, একটু বড় হয়ে যাচ্ছে। কি মিন করে সেটা হচ্ছে যে এটা যেটা আমি এটার থেকে যে ইন্টারপ্রিট করতেছি যেভাবে, যে সোনার টিম দিয়ে রাজহাঁস জানি মরে না যায়, ওই ওই ব্যবস্থা হচ্ছে এখানে। যেটা হচ্ছে যে বাবা মা একটু টেনশনে পড়ে গেছে যে এখন রিপুন মিয়া এত টাকা পয়সা কামাই করতেছে, বাড়ি ঘর তুলতেছে, এখন হইতেছে দোয়ানোর সময়। এখন দোয়ানোর সময় যদি দুধ দেওয়া গরু মাইন্ড করে ফেলে তাহলে তো বিপদ। তো এই কারণে বাবা মা একটু টেনশনে পড়ে গেছে বলে আমার ধারণা, এবং এই কারণে কান্নাকাটি করে ছেলের জানি দূর না হয়ে যায়, তাদেরকে দূর না করে দেয়। সেটা কেন বলতেছি, সেটা হচ্ছে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশে যেভাবে এগুলো কাজ করে, এই ধরনের মানুষরা, এই ধরনের পরিবার, এই ধরনের সমাজ সম্পর্ক, গ্রামের সম্পর্ক, ডাইনামিক, এটা হচ্ছে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। আর সেটা সাপোর্টিং কোনো কিছু আছে কিনা তাদের সাক্ষাৎকার থেকে, হ্যাঁ সেটাও একটু আছে। সেটা কি, সেটা হচ্ছে যে তাদের সাক্ষাৎকার থেকে কয়েকটা বিষয় উঠে আসছে, সেই কয়েকটা বিষয় থেকে সম্পর্কের ডাইনামিক সম্পর্কে একটা ধারণা পাবেন। তাইলে বুঝতে পারবেন যে আমরা যে গতকালকে সে আলাপ আলোচনা করছি যে এখানে মায়ের ভাইয়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, এগুলো যে ভাতাবাজি সারাদিন একজনের পাঁচা আঙ্গুল দিয়ে রাখে বাঙালি, সেটা বাবা মা ভাই বোন এক পরিবারের ভিতরে সবাই, ছেলে মেয়ে সবাই সবার পুটকির ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখে। সামান্য একটু আলাপ আলোচনা থেকে সেই ইঙ্গিত পেয়ে গেছি। তো তাদেরকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য আছে কিনা, বা কেন আপনি এরকম অভিযোগ করতে গেলেন ছেলের বিরুদ্ধে হাবিজাবি, তারা তো সকল কিছু অস্বীকার করছে। তারপর যখন আবার একটু বাড়তি প্রশ্ন করছে, তখন যেই তথ্য বের হয়ে আসছে সেগুলো হচ্ছে যে হিরো আলমের মা, রিপুন মিয়ার মা হচ্ছে কিছুদিন আগে রিপুন মিয়ার কাছে ফোন চাইছিল, একটা ফোন কিনে দেওয়ার জন্য। গন্ধ পাইতেছেন তো, ঝামেলার গন্ধ পাচ্ছেন তো? আচ্ছা, একটা ফোন কিনে দেওয়ার জন্য। এখন আইফোন কিনা জানি না, বাঙালি তো আবার আইফোন ইউজ করবো, ওরা আমেরিকানরা আইফোন ইউজ করে, বাঙালি আইফোন ইউজ করবে এই জন্য। আচ্ছা, আইফোনের যত ফিচার আছে এগুলো বাঙালি সারা জীবনে এর 100 ভাগের 1 ভাগ ফিচার ইউজ করবে না, কিন্তু পে করবে হইতেছে আপনার $1000 $2000। কেন? আমেরিকানরা আইফোন ইউজ করে। ওকে, এখন ভদ্রমহিলা আবার আইফোন চাইছেন কিনে জানি না, কিন্তু একটা ফোন কিনে দিতে বলছেন, এবং রিপুন মিয়া সেটা কিনে দেয় নাই। রিপুন মিয়া বাড়ি ঘর তুলতেছে, খরচপাতি হচ্ছে ওখানে, এই কারণে কিনে দেয় না। সেটা নিয়ে মা রাগ, অভিযোগ। আচ্ছা, তারপর হচ্ছে আবার রিপুন মিয়ার ওয়াইফকে যখন জিজ্ঞেস করতেছিল, তখন আবার রিপুন মিয়া সেখানে বলতেছিল যে রিপুন মিয়া তার মাকে মাঝে মধ্যে টাকা পয়সা দেয়, এবং সে যে তার মাঝে মধ্যে তার মাকে টাকা পয়সা দেয়, সে তার মা এসে আবার তার ওয়াইফের কাছে এটা যদি শেয়ার করে, মানে করে ফেলে মাঝে মধ্যে। তো রিপুন মিয়া বলতেছে যে আমি গোপনে টাকা পয়সা দিই আমার মার কাছে, মা আবার সেটা বলে দেয় আমার ওয়াইফের কাছে, কি একটা কালারিং না? তারপর আবার এবার এভাবে করে বললো আর কি, যে করে একটা গন্ডগোল লাগার ভয় থাকে এবং একটা কালারিং হয়। তার মানে হচ্ছে মাকে টাকা দেয়া ওয়াইফের তরফ থেকে নিষেধ, কড়া নিষেধ, এবং তারপর সে গোপনে মাকে সাহায্য করে, অর্থ সাহায্য, সেটা নিয়ে আবার ওয়াইফের সাথে তার মনোমালিন্য, এবং সেটা ধরা খেলে সে বউয়ের সামনে কালারিং হয়ে যাচ্ছে। আবার আরেক জায়গায় ওয়াইফ বলে যে তার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন, তখন ওয়াইফ বলতেছে যে মানে সম্পর্ক ভালো ভালো, মানে শিখাতে যাবে না, হ্যাঁ মানে ভালো খারাপ না, মানে এত খারাপ না যে ওর মা বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, বা ও বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, অত খারাপ এখনো হয়ে সারা নাই। এটা হচ্ছে অ্যান্সার, যে সম্পর্ক এত খারাপ এখনো হয়ে সারা নাই যে বাড়ি ঘর ছেড়ে চলে যাবে কেউ। তা বোঝা যাচ্ছে সম্পর্ক ভালো না। তো একটু আলাপ আলোচনা থেকে যতটুক বুঝতে পারলাম, সেখান থেকে যা মেক করতে পারলাম, সেটা হচ্ছে যে বাঙালি যৌথ পরিবার, বাঙালি সারা বছর যৌথ পরিবারের গল্প বলে, এগুলোর মতো চুলাচুলি যৌথ পরিবারে যা চলে, অস্বাস্থ্যকর পরিবেশ। আচ্ছা, যা হোক, তো এই হচ্ছে রিপুন মিয়ার হালকা করে ডেমো দিয়ে দিলাম আমাকে গতকালকের পর। আচ্ছা, এই তো এখন আমরা কি তোহা আদনান সম্পর্কে, আচ্ছা তো তোহা আদনান সম্পর্কে ফেসবুকে তো একটু লেখালেখি করতেছি, সেখানে যারা দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন চ্যালেঞ্জ উত্থাপিত হয়েছে যে ভাই আপনি সবসময় বলেন যে কোনো মহিলারা অভিযোগ করলে সেটাকে প্রথমে অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে। সেখানে তোহা আদনানের স্ত্রী অভিযোগ করলে আপনি সেটা নিয়ে দৌড়াইতেছেন, ঘটনা কি? এই ক্ষেত্রে কেন আপনার কি হুজুর বিদ্বেষের কারণে বায়াস আছে? এরকম একটা প্রশ্ন অনেকে তুলতে, লেজিট প্রশ্ন, প্রশ্নটা খারাপ হয় নাই, লেজিট প্রশ্ন। উত্তরটা হচ্ছে ইয়েস, হুজুরদের ব্যাপারে বায়াস থাকা একটু বিশ্বাস করতেছি।
সেই ব্যাপারে বলতে হুজুরদের বিরুদ্ধে বায়াস থাকা, সেটার কারণ হচ্ছে যে ওনাদের রেকর্ড ভালো না। ওনাদের রেকর্ড ভালো না। আপনি র্যান্ডমলি যে কোনো হুজুর পিক করেন, আপনি দেখেন যে সবার স্টোরি বেরোচ্ছে, শুধুমাত্র যারা লেভেলের, আপনার মনে করেন আমার ফ্রেন্ড লিস্টে কিছু আছে, ধরেন ধর্মমনা তথাকথিত, এনারা শুরুর দিকে যখন কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার থেকে শুরু করে আমির হামজা থেকে যতগুলো এখন হইতেছে জোকার হিসেবে, ক্লাউন হিসেবে নিকলাইছে, এই সবগুলোকে নিয়ে যখন শুরু থেকে লেখালেখি করতাম, ফ্রেন্ড লিস্টে দীর্ঘদিন আছে মনে করেন, রাগারাগি গালা মন্দ করে এসে এর মধ্যে কমেন্ট সেকশনে। তো এটা এতটাই ক্লাউন হয়ে গেছে এখন, জিনিসটা এতটাই অবভিয়াস হয়ে গেছে এখন, যখন আর ওরা তর্ক করার কোনো জায়গা পাচ্ছে না, তখন সে কমেন্ট করতেছে, যে মাঝে মধ্যে কমেন্ট করে দেখি আর কি, যেরকম যে মানে বুঝতে পারি না এরা এই লেভেলের, এই মাত্রার ক্লাউন। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে ওনারা বুঝতে পারে না, ওনারা একটু দেরি হয় বুঝতে ওনাদের। হ্যাঁ, তো এখন আপনি যদি বলেন সেটা আমার বায়াস বলতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা আমার বায়াস না, ওনাদের বায়াস, যে ওনারা বুঝতে দেরি করে। যিনি প্রশ্ন করতেছেন এটা ওনার বায়াস, যে উনি বুঝতে দেরি করে যে হুজুরা অর্ধেক হইতেছে ক্লাউন, অর্ধেক হইতেছে পুটুকামি, অর্ধেক হইতেছে 5 বিয়ে মারানি, অর্ধেক হইতেছে হোটেল মারানি, অর্ধেক হইতেছে, তো এইভাবে করে আপনি অর্ধেক বলতে ধরেন পোর্শন ধরে ধরে বলতেছি আর কি। এই করতে করতে এইভাবে আপনি যখন ওনাদেরকে কম্পার্টমেন্টালাইজ করতে থাকবেন, দেখবেন যে এট দ্য এন্ড অফ দ্য 100%ই কিছু না কিছু আছে এগুলার, কিন্তু বিশাল ধর্মের ব্যাপার আপনারা শুলে চড়াইতে আসবে, রাইট? সো ওই বায়াসের কথা যদি আপনি বলেন, ইয়েস, তো সেটা একটা আমরা জানি যে প্রথমত সবারই ব্যাগেজ আছে এই হুজুরদের তথাকথিত। নাও মানে এটা কি হইতে পারে নাকি যে হুজুর মাত্রই মানেই খারাপ? মানে এটা কেমন কথা? এটা তো একটা কেমন একটা কি বলবো, আপনার প্রেজুডিসড একটা মন্তব্য হয় না। প্রেজুডিস মন্তব্য না কেন, সেটা হচ্ছে হুজুর মানেই খারাপ ব্যাপারটা যে জায়গাতে নিহিত, যেটা গতকালকে আমরা একটু টাচ করছি, যে কেন রিপন মিয়া তার ওয়াইফের তথ্য অস্বীকার করার, গোপন করার ট্রাই করতেছে। মেবি বিকজ এখন ওনার আবার নতুন বিয়ে করার শখ জাগতেছে, অথবা প্রেম করতেছে। তো যে পয়েন্ট আমরা গতকালকে টাচ করছি, যখন আপনার অ্যাক্সেস বেড়ে যায়, তখন এখন আল্লাহ পাক বলছে যে গন্ধম কাছেও যাবা না। হ্যাঁ, যে কারণে আমি মনে করেন বিসিএস পরীক্ষার কাছেও যাই নাই, রাইট? সো আপনার যখন এই অ্যাক্সেসগুলো চলে আসে, নারীদের সংস্পর্শ সব বেড়ে যায়, আপনার অ্যাক্সেস বেড়ে যায়, আপনার প্রচুর ফ্যান ফলোয়িং হয়ে গেছে, অথবা মানুষ আপনার কাছে আসে, তখন খুবই দৃঢ় শক্ত চরিত্র না হলে চরিত্র ধরে রাখা মুশকিল হয়ে পড়ে। তো সেখানে এই তথাকথিত হুজুর টুজুর থেকে শুরু করে বাঙালি, যাদেরকে আমি বলি যে স্টার্টিং পয়েন্ট বাটপার, এরা হইতেছে যে খুবই কমিটেড, যে না আমি 2 নাম্বার কাজ করব না, নিষিদ্ধ কাজ করব না, এটা ভাবাটা একটু মুশকিল। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই তথাকথিত হুজুররা ওনারা হচ্ছে একটা ইন্ডিমনিটি পান, দেখতেই পাচ্ছেন। এই বাটপারদের সকল কিছু হাতে নাতে ধরা পড়ার পরও এদের মুরিদকুল চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। আর কোনো কিছু যখন এদের কাছে যুক্তি তথ্য নাই, সকল তথ্য প্রমাণ যখন বের হয়ে আসে, তখন তাদের কথা হইতেছে কি, যে মুসলিম ভাইয়ের অপরাধ গোপন রাখতে হয়। কেমন বদমাইশ চিন্তা করেন এগুলা! লুচ্চামি করতেছে, আকাম কুকাম জিনা ব্যভিচার সব ধরনের ইন দ্য বুক, যতটা আকাম আছে ইন দ্য বুক করে বেড়াচ্ছে। ধরা খেলে প্রথম অস্বীকার, তারপর যদি তথ্য প্রমাণ সব বের হয়ে আসে, তারপর হচ্ছে মুসলিম ভাইয়ের তথ্য অপরাধ ভাব গোপন রাখতে হয়। এমন ফতমাইশ এগুলা ফতোয়া বের করে নিয়ে আসছে, রাইট? তো এদের এইসব কারণে এদের কাছ থেকে ইন্ডিমনিটি পেয়ে এরা যদি না বিগড়ানোর লোক হইতো, তাও বিগড়ে যাবে এরা, কারণ এরা জানে যে আমরা যা করি আমাদের কোনো বিচার নাই। তো আমরা যে বলি বিচারহীনতার সংস্কৃতি, এই কথাটা কেন বলি যে বিচারহীনতার সংস্কৃতিতে, যেটা বলি যে সোনার বাংলা নিয়ে কোনো আশা ভরসা নাই, কারণ বিচারহীনতার সংস্কৃতি, যেখানে বিচারহীনতার সংস্কৃতি, সেইখানে মানুষ খারাপ হইতে বাধ্য। আমেরিকান হলেও খারাপ হয়ে যাবে, বাংলাদেশেও খারাপ হয়ে যাবে। আর সেখানে বাংলাদেশি সেগুলা জন্মের পর থেকে যে কালচারে বেড়ে ওঠে, এগুলো তো সাড়ে বদমাস। তো এই সকল কিছু মিলায় এই কারণে হুজুর মানেই হইতেছে এগুলা ভালো হওয়ার চান্স কম। এদের দেখেন পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে আখলাখ ঠাকলাখ বলতে তোর কোনো কিছু নেই। আপনি আমি নিজেই বড় বাটপার, তার কারে দিয়ে কি করবেন? তো এই কারণে বায়াস। আচ্ছা, নাও এবার আসি ওনার স্পেসিফিক ঘটনায়। আজকে দেখলাম ওনার ওয়াইফের একটা 1-1.5 ঘন্টা ইন্টারভিউ, পুরোটা তো শোনার সময় পাই নাই, আমি বাসায় ড্রাইভ করে আসতে আসতে হালকা করে একটু শুনছি। আর হচ্ছে কিছু চুম্বক অংশ ইউটিউবে ফেসবুকে ঘোরাঘুরি করতেছে, সেখান থেকে যেটা জানলাম যে ভদ্রমহিলা কান্না করতে করতে শেষ। এবং উনি বললেন যে ঘটনার পর উনি স্ট্যাটাস দেওয়ার পর ওনার স্বামী আবু তোহা আদনান ওনাকে মারতে 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 মারতে, ওই যে নাহিদ ইসলামের উনি উদাহরণ দিলেন, যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যে ছাত্র নেতা নাহিদ ইসলামকে যখন তুলে নিয়ে মেরে পুরা পা লাল করে ফেলছিল, ছবি পোস্ট করছিল, রাইট? যে ফ্যাসিস্ট সরকার। ভদ্রমহিলা বললেন যে নাহিদ ইসলামের যে পা যে অবস্থা করছে, আমার এগুলো মেরে এই অবস্থা করে ফেলছে। এটা দেখাইতে পারবেন না, এই জন্য আমাদেরকে ভিভিড একটা ডিসক্রিপশন দিয়ে বুঝতে সাহায্য করলেন আর কি অবস্থা করছে ওনার। তারপর ভদ্রমহিলা বললেন যে মানে আমি ভাবছি রাগের মাথায় মারতে পারে, মানে হয়তো মারবে 1-2টা চড় থাপ্পড়, তো উনি যেইভাবে আমাকে মারতে শুরু করছে, যে আমি মানে ভদ্রমহিলা রুম থেকে বের হয়ে পালাই গেছেন। বলছে মারতে মারতে একবার বেড থেকে নিচে নামায়, আবার মাটি থেকে বেডে তোলে, আবার বেড থেকে নিচে নামায়, লাথি ঘুষি এবং পায়ের মধ্যে ভাবে করে পিটাইছেন।
তারপর ভদ্রমহিলা এক সময় বারান্দায় চলে গেছেন, গিয়ে দরজা লক করে দিয়েছেন এবং সে দা নিয়ে আসে, ছুরি নিয়ে আসে মহিলাকে কোপাইতে, এবং দরজা কোপায়া ভাঙা ফেলতেছে। মানে ডেসক্রিপশন শুনে বুঝতে পারতেছেন আর কি কোন লেভেলের পান্ডা এগুলা। তো এইগুলা মনে করেন একটা নিকৃষ্টতম মানুষ, আমরা যাদেরকে সমাজের একেবারে নিকৃষ্ট, গাঁজা খায়, আপনার মদ খায়, ইয়াবাখোর, বাবাখোর, যারা ওয়াইফদেরকে এইভাবে করে মারে, নির্যাতন করে, কারণ এরা নেশাগ্রস্ত, এরা সাধারণ মানুষ না। সমাজের নিকৃষ্টতম বাবাখোর নেশাখোরগুলা যেরকম বউয়ের সাথে আচরণ করে, সমাজের তথাকথিত সবচাইতে নেককার লোকটি, শুধু নেককার এমন না যে সে বাসার মধ্যে বসে নেক, তার কি জানি বলে হ্যাঁ আল্লাহকে কনভিন্স করা টাইপ, তা না, সে আপনার লাইফের উপর চলে আসবে রায় নিয়ে, আপনার উপর চলে আসবে খবরদারি করতে, সেই লোক এই হইতেছে তার চরিত্র, একটা নেশাখোরের চেয়ে অধম, রাইট? আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা অনেকে করতেছেন বা অনেকে ভাবতেছেন, কারণ আমি শিখেছি আপনাদেরকে যে মহিলারা প্রশ্ন করলে কখনো বিশ্বাস করবেন না, তাইলে এগুলা কি বিশ্বাস করা উচিত হবে কিনা, বা আমি কেন করতেছি, সেটার একটা ব্যাখ্যা আমি ফেসবুকে আজকে লিখছি, যে যেখানে আপনাকে বুঝতে হবে যে কোনটা কি। প্রথমত একটা, এই থিওরিগুলো সবই দিয়েছি, এখন ধরাই দিই, তাহলে একটু বুঝবেন যে কি বলতেছি, কোনটা কোথেকে কোথায় যাচ্ছি। প্রথমত একটা কথা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে সব পান্ডামি করে তথাকথিত শিক্ষিত, 2-4 লাইন পড়াশোনা করছে, এই বদমাইশিগুলো এগুলো করে। গ্রামের অশিক্ষিত নিরক্ষর মহিলারা এগুলো করে না, তারা এসব পান্ডামির রাস্তা নাই, তারা জানো না এগুলো এইভাবে পান্ডামি করার কাহিনী। গ্রামের মানুষ পান্ডামি করে কখন, ওই যে জায়গা জমি নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, ও কোথাও কোনো ঝামেলা হয়েছে, তখন একজন বুদ্ধি দেয় মাথার মধ্যে, কুবুদ্ধি দেয়, এই তুই একটা মামলা করে, একটা নারীবাদী মামলা করে, একটা নারী নির্যাতন মামলা ঢুকাই দেয়, রাইট? কারণ গ্রামের মানুষ তো মামলা টামলাও বোঝে না, ধারাটারা বোঝে না, রাইট? সো ওইগুলো হইতেছে ওইরকম, যেখানে অর্থ সম্পদ, লেনদেন, ভাগ বাটোয়ারা, স্বার্থের ব্যাপার আছে, যেটা থেকে লাভ আছে মামলা করলে, রাইট? তখন 10 জন আসে বুদ্ধি দিতে, সেটা হচ্ছে ওয়ান থিং। আর শহরে শিক্ষিত 2-4 লাইন পড়াশোনা করছে, এই বদমাইশগুলা করে এরকম মামলাবাজি। তো যখনই কেউ মামলাবাজি করে, তখন আপনি বাংলাদেশে ধরে নিতে পারেন যে, আমার কথা, কোর্টের কথা, 80-90% মিথ্যা মামলা। আচ্ছা, ভদ্রমহিলাকে এখানে মামলা করতে দিতে গেছেন না, মামলা দিতে যান নাই, মামলা দিতে যান নাই, এসে অনলাইনে কান্না করতেছেন, মানে যে কি জানি বলে, আমরা ধরে নিতে পারি যে ভদ্রমহিলা ভিকটিম। তবে যদি যে উচ্চশিক্ষিত চটা ইংলিশ বলা মেয়ে হয়তো, তখন আবার আমাদেরকে সন্দেহের চোখে দেখতে যে বাটপারি করতেছে, বদমাইশ কোথাকার। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে, যাক, এত কথা বলার দরকার নেই, ওই যে ভদ্রমহিলা যে অভিযোগ করছে, এটা তদন্ত হইতে হবে, সেটা হচ্ছে কথা। ভদ্রমহিলা একটা মারাত্মক ফৌজদারি অপরাধের অভিযোগ তুলছেন ওই ভদ্রলোকের বিরুদ্ধে, মারতে মারতে ভদ্রমহিলার এই অবস্থা করছে, সেটার একটা তদন্ত হইতে হবে, তারপর প্রমাণ অপ্রমাণ হবে। আমাদের তো এত থিওরি দেওয়ার দরকার নেই এখানে বসে, ভাই যে তৌহিদি বদমাইশগুলোর কে পড়া দেওয়ার তো দরকার নেই আমাদের। এত বড় একটা ক্লিয়ার কাট সরাসরি অভিযোগ আসছে এই ভদ্রলোকের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে, সেটার তদন্ত হবে এবং সেটা তারপর আমরা জানতে পারবো কি হয়েছে না হয়েছে, রাইট? এই ঘটনাগুলা এদের জন্য কোনো শিক্ষা না। ধরেন এই যে তৌহিদি মব, শুধুমাত্র এক গ্রামের নিরীক্ষণ না, কারণ শিক্ষিত তৌহিদি মব যেগুলা, শিক্ষিত উচ্চশিক্ষিত তৌহিদি মব যেগুলা, এরাও মনে করেন এই ঘটনাগুলো দেখার পর তাদের চোখ খুলে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। যেটা বললাম যে এরকম বহুত ভদ্রলোক ভদ্রমহিলা কমেন্ট করেন এখন আজকাল ফেসবুকে এসে, যে এই জোকারগুলা, এগুলো যে জোকার, আমরা যখন শুরু থেকে বলে আসতেছি যেগুলা জোকার, অথবা এগুলা হইতেছে এরকম ধর্ষক, এগুলা হইতেছে এরকম ব্যভিচারী, জিনাকারী, ধরা পড়ে হাতে নাতে, এরা তাদের কোনো কিছু ভ্রুক্ষেপ করে না। এরা 1বার 2বার 3বার 4বার 5বার ধরা খাওয়ার পর, সকল প্রমাণ হাতে চলে আসার পর, যখন আর যাওয়ার কোনো জায়গা থাকে না, আর পালানোর কোনো জায়গা থাকে না, বাধ্য হয়, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয় যে ও আচ্ছা, তার মানে এই অবস্থা। তো এই লোকগুলো এরকম করে, যেটা বললাম যে এদের ইন্ডিমনিটি পেয়ে, এই মবের ইন্ডিমনিটি পাওয়ার কারণে এরা জানে যে যাই করুক এরা পার পাবে, এবং এতে করে যদি কোনো মানুষের মধ্যে কুমতলব নাও থেকে থাকে, খারাপ বুদ্ধি নাও থেকে থাকে, তার মাথাতেই বুদ্ধি চলে আসবে যে মানে পাচ্ছি যখন খাবো না কেন।